আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। কেউ তাদের পরিচয় জানতে চাইলে মিথ্যা পরিচয় দিয়েছে। কোথায় যাবে, কোথা থেকে এসেছে, সবটাই শুধু মিথ্যার মিথ্যার উত্তর দিয়েছে। এত মিথ্যার বোঝা কাঁধে চেপে ক্লান্তি এসেছে খুব। তবুও নিরুপায় ক্লান্ত প্রতীকের ন্যায় চলেছে অবিরত। সারাদিন জঙ্গল, ঝোপঝাড়, চড়া ক্ষেত, পাহাড়ি পথ হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে পড়েছিল শাহিনুর। সেসব বাধ্য হয়ে গর্ভাশয়ে থাকা ছোট্ট অংশটাকে হারানোর ভয়ে তটস্থ প্রণয়কে যখন বলল, ডাক্তার সাহেব, আমি আর পারছি না। নিজের সমস্ত ক্লান্তি দুর্বলতাকে একপাশে রেখে মনোবল দৃঢ় করে গায়ে প্রবল শক্তি সঞ্চয় করে কোলে তুলে নিয়েছে শাহিনুরকে। সে অবস্থাতেই দীর্ঘ পথ অতিক্রম করেছে। সারা দিন পেটে দানা পানি বলতে শুধু পানি। ভাগ্যক্রমে একটি কলা পেয়েছিল রাস্তায়, পাহাড়ি অঞ্চলের কলা। হয়তো যানবাহন তারা শহরে নিয়ে যাচ্ছিল কেউ, সেখান থেকে দু একটা রাস্তায় পড়েছিল বোধহয়। সেই কুড়িয়ে পাওয়া একটি কলায় শাহিনুরকে খাইয়েছিল। খালি পেটে কলা খেতে ভীষণ কষ্ট হয়েছে শাহিনুরের। তবুও বাচ্চাটার কথা চিন্তা করে বুক ফাটা আর্তনাদগুলো গোপন করে যেটুকু জুটেছে সেটুকুই খেয়ে নিয়েছে। স্বামীকে অভুক্ত রেখে নিজের খিদের জ্বালা মেটাতে একটা কলা একাই খেয়ে নিয়েছে। একটু ভাগও প্রণয়কে দিতে পারেনি। পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে এতটাই অস্থির হয়ে পালিয়ে এসেছে যে একটা পয়সাও সঙ্গে করে নিয়ে আসেনি। যে অবস্থায় ছিল সেই অবস্থায় কেবল নিজেদের রক্ষা করার জন্য পালিয়ে এসেছে। অর্থবিহীন, বস্ত্রবিহীন কিভাবে জীবন পাড়ি দেবে একবারও মাথায় আসেনি। পাঁচফোড়নের জমিদার পুত্র ডক্টর প্রণয় চৌধুরী। ভাগ্যদোষে আছে গর্ভবতী স্ত্রী সমেত ফেরারি। একে বুঝি ভাগ্যচক্র বলে। জনমানবশূন্য কোনো এলাকায় ঢুকে পড়েছে, বুদ্ধিগ্রাহ্য হলো না। শুধু বুঝলো পরিচিত শহর গ্রাম ছেড়ে অনেক দূরে তারা। পাহাড়ি অঞ্চলেরই গ্রামীণ এক অংশ এটি। বুকের অতি নিকটে শরীর ছেড়ে ঘুমে বিভোর শাহিনুর। সূর্যের আলো মিলিয়ে চারদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। দিনের শেষে রাতের সূচনা। ঠিক তাদের জীবনের আলো নিভে যাওয়ার পর অন্ধকারের আগমনের মতোই এই রাত্রিটা। নিজের মন্দ কপালের উপরই কিঞ্চিত তাচ্ছিল্য সহকারে হাসল প্রণয়। সত্যি জগতে মানুষের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না। তাই তো নিজের শেষ সম্বলটুকুও ফেলে এসে ভিখারির মতো সারাদিন পার করেছে। হয়তো এরপর যে কয়টা দিন বেঁচে থাকবে ভিখারি হয়ে বাঁচবে। সহসা বুক কেঁপে উঠল তার। কি হবে এরপর? কিভাবে বাঁচবে? কিভাবে বাঁচাবে নিজের সঙ্গে জড়িয়ে থাকা দুটো প্রাণকে? দূরে শেয়ালের হাঁক শোনা যাচ্ছে। তীব্র শীতের মৌসুম, হাড় কাঁপানো শীত যাকে বলে। তবুও প্রণয়ের দেহ থেকে সেচ জল নিঃসৃত হচ্ছে। দুশ্চিন্তায়, তেষ্টায় গণ্ঠস্থল থেকে বক্ষস্থল অবধি শুকিয়ে চৌচির। ক্ষুধার্ত পেট, তৃষ্ণার্ত বুক, কি অসহ্য যন্ত্রণা! নিজের ভারসাম্যটুকুও আর ধরে রাখার উপায় নেই। শরীর দুর্বল হয়ে হাত পা অবশ হয়ে যাচ্ছে। না পেরে দুর্বল হয়ে আসা হাত দুটো কিঞ্চিত সবল করে শাহিনুরকে আরেকটু বুকে টেনে নিল। আবছা আলোতে বুঝতে পারলো তার পেছনে একটি গাছ রয়েছে। কী গাছ বুঝতে পারল না। মাথাটা প্রচণ্ড ঘুরছে তার। দু চোখ ঝাপসা হয়ে আসছে। বমি বমি ভাব হচ্ছে। না পেরে গাছের শিকড়ের ওপর বসে পড়ল। নড়ে চড়ে ফুপিয়ে উঠল শাহিনুর। কাঁপা কাঁপা কণ্ঠে প্রণয় বলল, ভয় পেও না, আমি আছি। প্রণয়ের কণ্ঠস্বর শুনে ভয় ভয় এক আর্তচিৎকার করল শাহিনুর। সঙ্গে সঙ্গে ওর মুখে হাত চেপে ধরল প্রণয়। অসহায় কণ্ঠে পুনরায় বলল, চুপ, আমি আছি তো। নিমেষে শান্ত হয়ে গেল শাহিনুর। বার কয়েক ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। ক্রমে গণ্ডস্থল শুকিয়ে উঠল। চারিদিকে নিস্তব্ধতা থাকলেও থেকে থেকে শেয়াল ডেকে উঠছে। ক্ষণে ক্ষণে গাছের পাতা নড়ে উঠছে। তীব্র শীতে শরীর কেঁপে উঠছে। একটু পর পর প্রণয়ের বুকের মধ্যখানে আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে শাহিনুর। নিজের শরীরের সবটুকু উষ্ণতা দিয়ে শাহিনুরকে তীব্র ঠান্ডার পরশ থেকে বাঁচানোর চেষ্টা করছে প্রণয়। এর মধ্যে এক সৃষ্টিকর্তা ছাড়া আর কারো সাহায্য পাওয়া সম্ভব নয়। তাই অতি সন্তর্পণে শাহিনুরকে বক্ষে চেপে চোখ বন্ধ করে পরম করুণাময়ের নিকট সাহায্য চাইতে লাগলো। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অন্ধকারে আচ্ছন্ন পাহাড়ি পথ। দুজন প্রবীণা হারিকেন হাতে নিজেদের বাসস্থানে ফিরছিল। হঠাৎ সেগুন গাছের গোড়ায় জড়সড় হয়ে বসে থাকা একজোড়া কপোতকপতিকে দেখতে পেয়ে ভীষণ অবাক হলো তারা। প্রবীণ ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলল, ও কুদ্দুসের বাপ, দুইটা মানুষ দেখা যায় না? খুব খুব করে উঠল কুদ্দুসের বাপ। হারিকেনটা কিঞ্চিত উঁচু করে ধরে সেগুন গাছের দিকে কয়েক পা আগাতে আগাতে বলল, ও টুনটুনি, দুইটা মাইয়া পোলাই তো দেয়া যায়।
টুনটুনিকে কথাটা বলে সেগুন গাছের শিকড়ে মুড়মুড় অবস্থায় পড়ে থাকা কপত কপতিকে উদ্দেশ্য করে বলল, ওই নাতি, ওই নাতনি, তোমরা কেডা গো? অতিরিক্ত দুর্বলতায় মাথা তুলতে পারল না শাহিনুর। শীতের প্রকোপে জড়সড় হয়ে প্রণয়ের বুকে পড়ে রইল। খিদের যন্ত্রণায় দুর্বল হয়ে আসা শরীরে অতিরিক্ত ঠান্ডা লাগায় প্রণয়ের বিশাল দেহ অবিরত কাঁপছে। কাঁপতে থাকা মাথা তুলে বুজে আসা চোখ দুটো জোরপূর্বক খুলল সে। হারিকেনের স্বল্প আলোয় দেখতে পেল দুজন বুড়ো বুড়িকে। মাথায় সাদা চুল আর শরীরের কুচকানো চামড়া দেখে বুঝলো এদের বয়স আনুমানিক 80-র কাছাকাছি। কেন জানি এই দুটো মানুষকে ভরসা করলো সে। বলহীন কণ্ঠে বলল, দাদা, বড় বিপদে পড়ে গর্ভবতী বউ নিয়ে এই অচেনা জায়গায় এসে আশ্রয় নিয়েছি। সারাদিন অনাহারে বউয়ের প্রাণ যায় যায় অবস্থা। এক মুঠো ভাতের ব্যবস্থা করতে পারবেন? বৃদ্ধা টুনটুনি ব্যথাহত কণ্ঠে বলল, আহা গো, কুদ্দুসের বাপ, এডি করে আমাগো ঘরে নিয়ে চলো। ও নাতি, নাত বৌরে নিয়া আমাগো সাথে আহো। কুদ্দুসের বাপও সম্মতি দিল। প্রণয় আর অপেক্ষা করলো না, শাহিনুরের মাথায় হাত বুলিয়ে উঠে পড়ল। বলল, কিছু হবে না নূর, সৃষ্টিকর্তা ঠিক আমাদের রক্ষা করবে। জঙ্গলের বেশ ভেতরে পাহাড়ি টিলায় একটি মাটির ঘরের সামনে উপস্থিত হলো ওরা। বৃদ্ধ কুদ্দুসের বাপ প্রণয় শাহিনুরকে তাদের ঘরের ভেতর নিয়ে ছালা পেতে বসতে দিল। বৃদ্ধা টুনটুনি 2 বাটি পান্তা ভাত, 2টো শুকনো মরিচ লবণের বয়াম এনে ওদের সামনে দিল। বলল, ও নাতি, পেঁপে দিয়া পুঁটি মাছ রানছি। পোয়াতি গো পেঁপে খাওন মানা আছে, তোমারে দিলে ওরা বা জিভে পানি আবো। পোলাপানের মুখ দিয়াও লালা পড়বো। আইজকার মতো এডিট খাও। সারাদিন অনাহারে কাটিয়ে হঠাৎ সামনে খাবার পেয়ে শাহিনুর অস্থির হয়ে গেল। কারো দিকে তাকালো না, হাতটা ধোয়ার প্রয়োজন মনে করলো না। পাটির দিকে মাথা নিচু করে গপা পান্তা ভাত মুখে দিয়ে গিলতে শুরু করলো। না লবণ না মরিচ কোনোটাই খেলো না সে। এক নিমেষে নিজের বাটির পান্তা শেষ করে প্রণয়ের বাটিতে হাত দিতে সহসা হুঁশ ফিরল তার। লজ্জায় শরীরে ঝাঁকুনি দিয়ে হাত পা কাঁপতে শুরু করলো। চরম লজ্জিত হয়ে ছলছল দৃষ্টিতে একবার টুনটুনি কুদ্দুসের বাপ তো আরেকবার প্রণয়ের পানে তাকালো। প্রণয়ের অসহায় দৃষ্টিজোড়া তার দিকে স্থির। নিমেষে সে স্থির দৃষ্টিজোড়া ঝাপসা হয়ে উঠল। শাহিনুর আলগোচে পান্তা ভাতের বাটি প্রণয়ের দিকে ঠেলে দিল। ক্ষীণ কণ্ঠে বলল, খেয়ে নিন। এক ঢোক গিলল প্রণয়। এগিয়ে দেওয়া বাটিটা শাহিনুরের দিকে ঠেলে দিয়ে বলল, তোমার পেট ভরেনি নূর, আমার থেকেও তোমার পেট ভরানো বেশি প্রয়োজন। ওদের কথোপকথন শুনে টুনটুনি কুদ্দুসের বাপ দুজনেই মুচকে আসলো। কুদ্দুসের বাপ বলল, টুনটুনি, পান্তার পাতিলটা নিয়া আয়তো দেই। পান্তা ভাতের পাতিল নিয়ে এলো টুনটুনি। বলল, ও নাতবো, শরম পাইও না। এক বালতি পান্তা আছে, তুমি খাও। এই বাটির দিও শেষ করো, নাতিন রে আমি দিতাসি। কুদ্দুসের বাপ বলল, শরম পাইও না তোমরা? আমি আর টুনটুনি রাইতে আর সকালে পান্তাই খাই, তাই দুপুরে বেশি করে পাক করে টুনটুনি। আজকের পান্তা ভাত রাইতেই শেষ হোক, অসুবিধা নাই। প্রাণশূন্য দেহে হঠাৎ যেন প্রাণ দান করলো কেউ। এমন অনুভূতিতে সিক্ত হয়ে খাওয়া শেষে প্রণয় কুদ্দুসের বাপে 2টি হাত চেপে ধরল। বলল, আপনাদের এই উপকার কোনোদিনও ভুলবো না। কোনো কিছুর বিনিময়ে এই ঋণ শোধ করতে পারবো না দাদা। টুনটুনি বলল, ও কুদ্দুসের বাপ, নাতিরে কও দাদা বইলা যখন ডাকছে ঋণ শোধের কথা আহে কেন? টুনটুনির দিকে ফিরে প্রণয় বলল, দাদি মৃত্যুর পর থেকে ফিরিয়ে আনলেন আজ। ও তো কথা কইও না, বিছানায় ওইঠো, নাত বৌরে নিয়া শুইয়া পড়ো। দাদা শাহিনুরের দিকে তাকিয়ে বললেন, সকালটা হোক, আলাপ কর্মু। এমন তোমরা শুইয়া পড়ো, বউটার শরীর সুবিধার না। আমরাও সাইডটা খাইয়া শুইগা। ভোর সকালে ঘুম ভেঙে গেল প্রণয়ের। আশেপাশে বড় বড় চোখ করে তাকাতেই মনে পড়ে গেল গত রাতের কথা। চোখেতে পাশে তাকিয়ে দেখলো 2টো কাঁথা গায়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে শাহিনুর। স্মরণ এলো টুনটুনি দাদি রাতে 2টো কাঁথা নিয়ে এসে বলল, ও নাতি, একটা কম্বল আর 2টা ক্যাথা দিয়া আমরা বুড়োপুরি পইরা থাকি। সেইখান থেকে 2টা ক্যাথা তোমাগরে দিলাম, দুইজনে জড়াজড়ি কইরা ঘুমাও, শীত করবো না। কৃতজ্ঞতায় আচ্ছন্ন দৃষ্টিতে সে বলল, খাবার পানি দিয়ে প্রাণ বাঁচিয়েছেন, মাথা গোজা জায়গা দিয়েছেন, আর কিছু লাগবে না দাদি। আপনার বয়স হয়েছে, আমাদের জন্য শীতে কষ্ট করবেন না। টুনটুনি দাদি কথা শুনল না, বড় অভিমান করে বলল, এই বুড়ির ভালোবাসার দাম নাহি। মৃদু হেসে প্রণয় বলল, মাফ করুন দাদি, আপনার ভালোবাসার কথা শেষ নিঃশ্বাস অবধি ভুলব না। এই বলে কাঁথা 2টো নিয়ে সারা রাতের শীত নিবারণ করেছে স্বামী স্ত্রী। সকাল হতে সে কথা স্মরণ হলো।
শ্রদ্ধায় বুকটা ভরে গেল বৃদ্ধ বৃদ্ধার জন্য। মনে মনে ভাবল, রাতে আলাপ করার সুযোগ হয়নি, ওর ঘুমোতে থাক, আমি বরং ওনাদের সঙ্গে কথা বলে আসি। পাহাড়ি মাটির রং লালাবো বাদামি, রাঙামাটিও বলা যায়। সেই রাঙামাটিতে তৈরি ছোট্ট একটি ঘর। সেই ছোট্ট ঘরে আবার দুটো ছোট ছোট রুম, যার একটিতে প্রণয় শাহিনুরকে ঘুমাতে দেওয়া হয়েছিল। প্রণয় চৌকি থেকে নেমে পাশের রুমের উদ্দেশ্যে বলল। দাদি আছেন? ঘরের বাইরে থেকে টুনটুনি খুনখুনে কণ্ঠে বলল, নাতি উৎস, আহো আমার বগলে আহো। ঘর থেকে বেরিয়ে বারান্দায় টুনটুনি দাদিকে দেখে সৌজন্যের হাসি দিল প্রণয়। দাদি ঝালা পেতে বলল, এইখানে বহ নাতি, ঘুম ভালা হইছে। আলহামদুলিল্লাহ। নাত বউটা ওঠে নাই? প্রণয় মাথা নাড়িয়ে না বোঝালো, বলল, দাদাকে দেখছি না যে। হেই কচু কাটবার গেছে, তোমাগরে তো খাওন দিতে হবো। চাপা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয়, বলল, আমার নাম প্রণয় চৌধুরী, ভাগ্যদোষে বউ সহ ফেরারি হয়েছে। আপনার ছেলে মেয়ে নেই দাদি? টুনটুনি মুচকি হাসল। বৃদ্ধা সে হাসির দিকে তাকিয়ে মনের সকল বিষণ্ণতা কোথায় যেন পালিয়ে গেল। কিছু সময় চুপ থেকে সে বলল, আমার পোলার নাম কুদ্দুস, একটাই পোলা আমার। হের ঘরে আমার দুই মাইয়া, একটা বিবাহিত আর একটা কুমারী। তারা কোথায় থাকে? কুদ্দুস শ্বশুর বাড়ি তো, ঘর জামাই থাকে। গরিব মানুষ তো, গরিবের ঘরে মাইনছে মেয়ে দিবার চায় না, তাই পোলারেই নিয়া গেছে গা। টুনটুনির চোখে পানি চলে এলো। প্রণয় বুঝলো বড় দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে, তাই অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদি, বুঝতে পারিনি। দু হাতে চোখের পানি মুছে টুনটুনি বলল, এই যে কুদ্দুসের বাবা আইছে, তুমি যাও দেহি বউডারে ডাইকা তোলো, খাউন দাউন লাগবো তো নাহি। মাথা নাড়িয়ে শাহিনুরকে ডাকতে গেল প্রণয়। টুনটুনি চুলায় ভাত বসিয়ে কচুর ডাঁটা কাটতে বসলো। শাহিনুরকে ঘুম থেকে তুলে দুজনে মিলে আবার বাইরে এলো। ওদের দেখে টুনটুনি বলল, দেহি কয়লা নেও দাঁত মাইজা আহো। কয়লা দিয়ে দাঁত মাজতে হবে শুনে প্রণয়ের শরীর গিনগিন করে উঠল। তবু বাধ্য হয়ে কয়লা হাতে নিল। কুদ্দুসের বাপ টুনটুনির পাশে ছাড়ার ওপরে বসে আছে। মাটির চুলায় ভাত বসানো, টুনটুনি কচু কাটতে ব্যস্ত। কুদ্দুসের বাপ শুকনো পাতা চুলায় দিচ্ছে। আগুন নিভে গেলে আবার চুলার মুখে মুখ দিয়ে ফু দিয়ে আগুন জ্বালাচ্ছে। দৃশ্যটি দেখে বড় ভালো লাগলো প্রণয়ের। শাহিনুরের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, স্বামী স্ত্রীর সম্পর্ক কখন পরিপূর্ণতা লাভ করে জানো? উৎসুক নয়নে প্রণয়ের পানে তাকালো শাহিনুর। প্রণয় প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই সফল যখন যৌবনের সঙ্গী বার্ধক্যেও পাশে থাকে। লাজুক হাসলো শাহিনুর। সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে সীমাহীন ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, আমি আপনার বার্ধক্যের সঙ্গী হতে চাই। হাত বাড়িয়ে শাহিনুরের মাথায় স্পর্শ করলো প্রণয়, বলল, দোয়া করি তোমার দোয়া কবুল হোক। হাত মুখ ধুয়ে বারান্দায় এসে ছালার ওপর বসলো দুজন। শাহিনুর টুনটুনি দাদিকে দেখে ভীষণ লজ্জা পেল। আর চোখে প্রণয়কে দেখে নিচু কণ্ঠে বলল, দাদির কি লজ্জা নেই? হক চকিয়ে তাকালো প্রণয়, বলল, মানে? শাহিনুর মাথা নিচু করে অস্বস্তি প্রকাশ করে বলল, আমার খুব লজ্জা করছে। হতভম্ব হয়ে প্রণয় পুনরায় জিজ্ঞেস করলো। মানে কি? রুদ্ধশ্বাসে সরল মনে শাহিনুর বলল, দাদি ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘরের বাইরে এসছে, দাদা কিছু বলে না কেন? সহসা হেসে ফেলল প্রণয়, মৃদুস্বরে বলল, আরে বোকা, উনি বুড়ো হয়ে গেছে। তাছাড়া গ্রামের বৃদ্ধা মহিলারা এইভাবেই শাড়ি পরে, তুমি কখনো দেখোনি তাই লজ্জা পাচ্ছ, অস্বস্তি হচ্ছে। আপনি আগেও দেখেছেন? ভারী অবাক কণ্ঠ শাহিনুরের, কিঞ্চিত অভিমানও স্পষ্ট। প্রণয় ঠোঁট টিপে হাসল, মাথা দুলিয়ে বলল, অনেক। থমথমে মুখে বসে রইল শাহিনুর। প্রণয় সম্মুখে থাকা বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে আলাপে ব্যস্ত হয়ে পড়ল। বিপদের সময় হঠাৎ ফেরেশতার মতো এসে সাহায্য করা মানুষ দুটো অল্প সময়ে ভীষণ আপন হয়ে উঠল। তারা যেন ওদের আপনজন। মানুষ দুটোকে এতটাই আপন লাগলো যে দাদা দাদি সম্বোধন করেও ভীষণ শান্তি পেল। সেই সঙ্গে নিজেদের দুর্দশার কিছুমাত্র তাদের জানালো। পাতানো দাদা দাদি দুজনই বড় ব্যথিত হলো। বলল, আমরা গরিব দুঃখী দুইটা মানুষ, তোমগরও দুঃখের কমতি নাই। যতদিন মন চায় এই বুড়া বুড়ির সাথেই থাইকো। এই বুড়া বুড়ি মরলে মারি দেওয়ার মানুষ ডাকারও মানুষ নাই। তোমরা দুইটা থাকলে উপকার হবে না, উপকারই হবে। মাথা গোঁজার স্থান পেয়ে দাদা দাদি আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার শেষ রইল না প্রণয়। শাহিনীরও ভীষণ শান্তি পেল।
নিশ্চিন্ত হলো। সকালের খাবারের কচুর তরকারি পেয়ে ভীষণ আনন্দিত হলো শাহিনুর। অথচ ছোট্টবেলা থেকেই কচুর প্রতি ভীষণ অরুচি প্রণয়ের। তবুও কষ্ট করে কচুর তরকারি দিয়ে গরম গরম ভাত খেলো সে। ওপরওয়ালা কখন কাকে কোন হালে রাখবে তুচ্ছ মানুষ্য জাতির পক্ষে বোঝা বড়ই মুশকিল। আজ থেকে 1 বছর আগে ডক্টর প্রণয় চৌধুরী কি এক মুহূর্তের জন্য ভেবেছিল আভিজাতপূর্ণ বাড়ি ছেড়ে ঘর ছেড়ে গতকাল সে একটি মাটির ঘরে রাত কাটাবে? কাঠের কারুকার্যের বিশাল পালঙ্ক ছেড়ে 4 পায়া ছোট্ট চৌকিতে শরীর ছেড়ে ঘুমাবে? বড় বড় মাছ নানা পদের ভোজ ছেড়ে এক পদে স্বাধীন কচুর তরকারি দিয়ে ভাত খাবে? সবই ভবিতব্য। শাহিনুরের পরিহিত শাড়িটি ভীষণ নোংরা হয়েছে। কত পথ পাড়ি দিয়ে রাস্তার ধুলোবালি জঙ্গলে ধুলোবালি গায়ে মেখে এই স্থানে আসা। গতকাল গোসল করা হয়নি। যেমন গা গুলাচ্ছে তেমন মাথা ব্যথা করছে। গর্ভবতী অবস্থায় এত ধকল, তার উপর শরীরে নোংরা কাপড়। ভীষণ চিন্তিত হয়ে বলল প্রণয়। তার কাছে টাকা পয়সা নেই, সঙ্গে করে কোনো কাপড় চোপড়ও আনতে পারেনি। দাদা দাদি দয়া করে অনেক কিছু দিয়েছেন, আর একটু দয়া করে যদি শাহিনুরকে একটা শাড়ি দেয় ভীষণ উপকার হবে। ভাবনা চিন্তা করে ঘর থেকে বেরোলো। ঘরের পেছনে তাদের কথা শোনাচ্ছে, তাই ঘরের পেছনে গেল। দেখলো মইয়ের নিচে টুনটুনি দাদি ধরে আছে, ওপরে দাদা কাস্তে দিয়ে কলার ছড়ে কাটছে। লক্ষ্য করলো বিচি কলা। টুনটুনি দাদি প্রণয়কে দেখে বলল, ও নাতি, গাছ পাকা কলা তোমার দাদার খুব পছন্দ। অর্ধেক আমরা খাই আর অর্ধেক হাটে বেচে দেয় কুদ্দুসের বাপ। স্মিত হেসে প্রণয় বলল। আপনি এদিকে আসেন, আমি মই ধরি। দাদি সরে এলো। প্রণয় মই ধরল, বলল, দাদি, আপনার নাত বউকে একটা শাড়ি দেওয়া যাবে? আসলে বাকিটুকু বলতে হলো না, দাদি বুঝে গেল। বলল, তুমি তাইলে দাদার সাথে থাকো, দুইটাই মিলা কলা পাইরা খাও। আমি নাত বউ এর কাছে গেলাম। অনেক পুরনো একটি ট্র্যাঙ্ক থেকে লাল খয়েরি রঙের একটি সুতির শাড়ি বের করে শাহিনুরকে দিল দাদি। কিন্তু বিপত্তি ঘটলো ব্লাউজ নিয়ে। দাদির কোনো ব্লাউজ নেই। পুরনো যেগুলো ছিল সেগুলো একে তো ছেঁড়া, আবার শাহিনুরের শরীরে ঢুকবেও না। দাদি বলল, ওগুলো তার বিয়ের সময়কার ব্লাউজ। শাহিনুর প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল। আহারের অভাব সহ্য করেছে, এবার বুঝি বস্ত্রের অভাবে ভুগবে। আর কত পরীক্ষা দিতে হবে তাকে, আর কত যন্ত্রণা ভোগ করতে হবে। হে সৃষ্টিকর্তা, এই দুঃসময়ের কি অন্ত নেই? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। টুনটুনি দাদি বলল, নাত বউ চিন্তা করো ক্যারি, সায়া পিন্দা কাপড় পিন্দো, ব্লাউজ লাগবো না। আমারে দেখো দেখি, আমিও তো পরি নাই। শাহিনুর লজ্জায় মাথা নত করে ফেলল, বলল, আমি এভাবে পারবো না। শরম পাও কেড়ে, আইসা হুনো, বুদ্ধি নেই? গোসল ধুইয়া কাপড় পিন্দো, তোমার দাদার সামনে যাইও না, তাই হইব। আইসকার বেলাডাই কাইল, আবার এই কাপড় শুকাইলে এইটা পইরো। বুদ্ধিটা মনে ধরল, কিন্তু পরক্ষণে আবার লজ্জায় মুখটা আলফত হয়ে রইল। প্রণয় যতই তার স্বামী হোক, এই রূপে ভীষণ লজ্জা লাগবে তার। দাদি তার আরক্ত মুখের দিকে তাকিয়ে বলল, কিলো জামাইয়ের সামনেও লজ্জা পাবা নাকি? নতমুখে ঠায় দাঁড়িয়ে রইল শাহিনুর। দাদি পুনরায় খোঁচা দিয়ে বলল, পোয়াতি হইয়া গেছে, তার আবার জামাইয়ের একটু শরীর দেখতেই শরম ঢং। যাও গোসল সাইরা নাও, অত লজ্জা পাইও না। রাইতে যারে কাপড় খুলবার দাও, দিনে তার সামনে খুললাম কাপড়ে, অত শরম কি এর? পাহাড়ি টিলার নিচে একটি ছোট পুকুর রয়েছে। সেখানে গিয়ে দাদার সাথে গোসল করে দাদার দু একটা লুঙ্গি পরেছে প্রণয়। খালি গায়ে লুঙ্গি পরে দাদার সঙ্গে দুপুরের পান্তা ভাত খেলো। দাদির কাছে শুনলো তাদের আসতে দেরি হচ্ছিল বলে শাহিনুর তার সাথে খেয়ে নিয়েছে। ভেতরের খবর তখনও টের পেল না প্রণয়। খাওয়া শেষে বিশ্রাম করার জন্য যখন ঘরের ভেতরে ঢুকলো, শাহিনুরকে কাঁথা গায়ে চৌকিতে শুয়ে থাকতে দেখলো। কিঞ্চিত অবাক হলো, এগিয়ে গিয়ে কপালে হাত রেখে বলল, শরীর খারাপ লাগছে? কেমন সংকুচিত হয়ে গেল শাহিনুর। প্রণয় আলগোচে কাঁথার ভেতরে ঢুকে গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরতেই বিস্মিত হলো। বলল, এ কি কাণ্ড! মুহূর্তে লজ্জায় বিছানা থেকে উঠে পড়ল শাহিনুর। তীব্র অস্বস্তি নিয়ে ভীষণ লজ্জিত হয়ে পিছুমুখী হয়ে দাঁড়িয়ে রইল। এক হাতে শাড়ির আঁচল টেনে ধবধবে ফর্সা কাঁধ ঢাকার বৃথা চেষ্টা করছে সে। তাজ্জব হয়ে বসে পড়ল প্রণয়। পা থেকে মাথা পর্যন্ত শাহিনুরকে দৃষ্টিপাত করলো। বুকের ভেতর অদ্ভুত আকারে কেঁপে উঠল। অপ্রত্যাশিতভাবে শাহিনুর যে রূপে তার কাছে ধরা দিয়েছে, এই রূপ তার হৃদয়ের স্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অপলক দৃষ্টিতে শাহিনুরের দিকে তাকিয়ে রইল সে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শাহিনুর তার উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ শুনে গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার কাছে। মাটির দেওয়ালে চতুর্ভুজ আকারে কাটা হয়েছে।
তার সামনে গিয়ে এক হাত বাড়িয়ে ফাঁকা জায়গায় রাখলো। প্রণয় তাকিয়ে দেখলো শুভ্র দেহের এক কিশোরী কন্যাকে। পায়ের গোড়ালি থেকে বেশ কয়েক ইঞ্চি উন্মুক্ত, বোধহয় শাড়িটা খাটো হয়েছে ওর। পেটিকোট দেখা যাচ্ছে। টুনটুনি দাদি শাইনের মতো লম্বা না, তাই খাটো হয়েছে। শাড়িটা পেঁচিয়ে পড়ার দরুন ওপরে উঠে গেছে। মেয়েদের শাড়ি 12 হাত। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।